সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করতে চাই। আজকের যে সংবাদটি সেটি বিবিসি বাংলার একটি প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে বাংলাদেশের মৃত্যু, মরদেহ ফেরত চায় পরিবার। এত সংবাদের ভিড়ে এই জাতীয় এবং আন্তর্জাতিক যত সংবাদ রয়েছে তার মধ্যে এই বিবিসি বাংলার এই সংবাদটি আসলেই একটু বিশ্লেষণের দাবি রাখে। যে একজন বাংলাদেশি যুবক তিনি কিভাবে রাশিয়ায় গেলেন, কি উদ্দেশ্য ছিল, সেখান থেকে তিনি ইউক্রেনে কিভাবে গেলেন, তারপর যুদ্ধে জড়িয়ে গেলেন, অবশেষে মৃত্যুবরণ করলেন। এখন বাংলাদেশে তার মরদেহ ফেরত পাঠাবে কি না, বা ফেরত পাঠানোর বা ফেরত নিয়ে আসার প্রক্রিয়াটি কতটা কঠিন এবং কতটা সহজ, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যে যুবক মারা গেছে তার পরিচয়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আকরাম হোসেন, বয়স 25। তার বাবা একজন কৃষক। নরসিংদীর একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ওয়েল্ডারের কাজ শিখেছিলেন আকরাম। স্বজনদের কাছ থেকে ঋণ করে প্রায় 9 মাস আগে আকরামকে রাশিয়া পাঠান তার বাবা মোর্শেদ মিয়া। রাশিয়া যাওয়ার পর একটি চায়না কোম্পানিতে 4 মাস হেল্পার হিসেবে কাজ করেন। তার ওয়েল্ডিংয়ের কাজের অভিজ্ঞতা ছিল। বাংলাদেশের নরসিংদীর একটি প্রতিষ্ঠানে তিনি ওয়েল্ডিংয়ের কাজ শিখেছিলেন এবং তিনি জানতেন যে সেই চাইনিজ বা চীনা কোম্পানিতে তিনি সেই ওয়েল্ডিংয়ের কাজই করবেন, কিন্তু সেখানে গিয়ে তাকে হেল্পারের কাজ করতে হয়েছিল। পরিবারের দাবি, যে চায়না কোম্পানিতে কাজ করতেন আকরাম, সেখানে নিয়মিত তাকে বেতন ভাতা দেওয়া হতো না। খাওয়া দাওয়া নিয়েও সংকট ছিল, কারণ বাংলাদেশি খাবার সেখানে দেওয়া হতো না, চাইনিজ খাবার তাকে দেওয়া হতো। এই তথ্যগুলো মোর্শেদ মিয়া অর্থাৎ আকরাম হোসেনের বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন। ফোনে যখন তার সঙ্গে কথা হতো বাবার সঙ্গে ছেলের, সেই অপর প্রান্ত থেকে অর্থাৎ রাশিয়ায় থাকা ছেলে আকরাম হোসেন বাংলাদেশে থাকা বাবা মোর্শেদ মিয়াকে বিভিন্ন সময়ে যে তথ্যগুলো জানিয়েছেন, সেই তথ্যগুলোই মোর্শেদ সাহেব বিবিসি বাংলাকে জানিয়েছেন। চাকরিতে এই কারণেই অনীহা তৈরি হয়েছিল তার, অর্থাৎ তার কাজ করার কথা ছিল একটি, সেখানে গিয়ে তাকে অন্য কাজ দেয়া হয়েছিল। খাবার দাবারের সংকট, বেতন ভাতা নিয়মিত না পাওয়া, এইসব কারণেই তার মধ্যে এক ধরনের অনীহা তৈরি হয়েছিল। চীনা কোম্পানিতে কাজ করার সময় সেখানকার একটি গ্রুপের সঙ্গে পরিচয় হয়েছিল আকরামের। গ্রুপটি আকরামসহ 7 জন বাঙালিকে মস্কো নিয়ে যান। সেখানকার সেনাবাহিনীর মাধ্যমে কিছুদিন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, পরে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় ইউক্রেনে। আমরা সবাই জানি রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের একটি ঝামেলা, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চলমান, সেখানে প্রচুর হানাহানি হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। ইউক্রেনে নিয়ে যাওয়া হয় রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। আমরা আবারও বলছি, এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন সময়ে আকরাম তার বাবাকে জানিয়েছেন, অর্থাৎ মোর্শেদ সাহেবকে, যিনি বাংলাদেশে আছেন। রাশিয়ার নাগরিকত্ব এবং $2 বিলিয়ন লোভ বা প্রলোভন দেখানো হয়েছিল যে রাশিয়ান সরকার এই যুদ্ধে অংশ নিলে, যুদ্ধ শেষে এবং বিভিন্ন সময়ে তাকে সেখানকার নাগরিকত্বের পাশাপাশি $2 বিলিয়ন দেয়া হবে এবং কিছু রাশিয়ান রুবল, প্রায় 4 লাখ রাশিয়ান রুবল তাকে দেওয়া হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তিনি সেই টাকা উত্তোলন করতে পারেননি, টাকা তুলতে পারেননি। গত 2 মাসে কিছুদিন পরপর অল্প সময়ের জন্য ফোনে কথা হতো পরিবারের সঙ্গে। 13 এপ্রিলের পর থেকে আর কোনো যোগাযোগ নেই। 18 এপ্রিল তার এক সহযোদ্ধা তার বাবাকে, অর্থাৎ আকরাম হোসেনের বাবাকে ফোন করে জানান তার ছেলে মৃত্যুবরণ করেছেন। কিভাবে? মিসাইল হামলায়, ইউক্রেনের মিসাইল হামলায় তার ছেলে মারা গেছেন, সঙ্গে আরও কয়েকজন বাঙালি মারা গেছেন। এই পরিস্থিতিতে দিশেহারা বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কাছে ছুটে যান, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তার ছেলেকে ফেরত আনা যায় কিভাবে তিনি সেই চেষ্টা করছেন।
আমরা বলছিলাম এটি আসলে একটা জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আর পাশাপাশি সবচেয়ে বড় কথা যেটি সে জেনে শুনেই ফাঁদে পড়ে হোক লোভে হোক সে কিন্তু একটি দেশের নাগরিক হয়ে অন্য দেশের পক্ষে, তৃতীয় একটি দেশের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এটি আসলে কোন ধরনের অপরাধের আওতাভুক্ত এই বিষয়টিও কিন্তু বিবেচনাধীন। মোর্শেদ মিয়া বিবিসি বাংলাকে যেটি জানিয়েছেন যে প্রায় সময় তিনি এই যে 2 মাস তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলতেন যে যেখানকার যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, তিনি যে কোনোভাবেই হোক বাংলাদেশে ফেরত আসতে চান। তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সরকারের সঙ্গে কথা বলবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, তাকে ফেরত আনার চেষ্টা করবেন। তার আগেই তিনি সেখানে মারা গেছেন। উপজেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে তারাও আগ্রহী তাকে ফেরত আনার জন্য, সব প্রক্রিয়া তারা করতে রাজি। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। নিশ্চয়ই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে ফেরত আনার জন্য এই যে ব্যবস্থা, সেটি রাষ্ট্র যদি দায়িত্ব নেয় তাহলেই সম্ভব। এবং এই মুহূর্তে তার মরদেহটি আসলে কোথায় আছে, সেটি কি ইউক্রেনে নাকি রাশিয়ায়, কোন জায়গায় আছে, সেই অবস্থানও কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। তার মানে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মোর্শেদ সাহেবের পরিবারকে। তিনি দিশেহারা, তার ছেলের অন্তত মরদেহটি তিনি দেখতে চান, দাফন কাফন করতে চান বাংলাদেশে, যেখানে তার জন্ম হয়েছে। মাইগ্রেশন নিয়ে যারা কাজ করেন, অভিবাসন নিয়ে, তারা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে এই যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো রয়েছে, বিশেষ করে রাশিয়া বা ইউক্রেনে যাওয়ার আগে যাদের সঙ্গে চুক্তি হয়, অর্থাৎ দালাল যারা রয়েছেন, তাদের সঙ্গে এই পরিবারেরগুলো, অর্থাৎ ভুক্তভোগী যে পরিবারগুলো রয়েছে, তাদেরকে আরও সচেতনতা জরুরি। এবং তারা মনে করছেন এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া হবে এবং শেষ পর্যন্ত আকরামের মরদেহ বাংলাদেশে আনা সম্ভব কিনা সেটি সময়ই বলে দেবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদের বিশ্লেষণ। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।